বন্ধুরা সবাই হয়তো ভালো আছেন। আসুন আজ একটু লাইভে কথা বলি। বাংলা কবিতা নিয়ে কথা বলবো অবশ্যই। বাংলা কাব্য পরিচয়। বাংলা কাব্য পরিচয় কেন? আপনারা অনেকেই জানেন হয়তো যে রবীন্দ্রনাথ বাংলা কবিতার একটি সংকলন করেছিলেন, যে সংকলনটির নাম তিনি দিয়েছিলেন বাংলা কাব্য পরিচয়। বাংলা কবিতার অনেক সংকলনই আমার কাছে আছে। বুদ্ধদেব বসুর করা আধুনিক বাংলা কবিতা, শিবনারায়ণ রায়ের করা ইংরেজিতে আই হ্যাভ সিন দ্য বেঙ্গলস ফেস, হুমায়ুন আজাদের করা আধুনিক বাংলা কবিতা, এবং আপনারা জানেন যে আমি নিজেও একটি সংকলন করেছি 20 শতকের বাংলা কবিতা, এবং আরো অসংখ্য সংকলন, অসংখ্য নয় বেশ কিছু সংকলন হয়েছে। দশকওয়ারি সংকলন হয়েছে কয়েক দশক নিয়ে, 3 দশক নিয়ে। রফিকুল্লাহ খান, স্যার রফিকুল্লাহ খান একটি সংকলন করেছিলেন 3 দশকের কবিতা। এই ধরনের বেশ কিছু সংকলন হয়েছে। বাংলাদেশের কবিতা মঞ্জুরে মওলা একটি সংকলন করেছিলেন, দীর্ঘ সংকলন, একেবারে 47 থেকে 2017। আমি রবীন্দ্রনাথের সংকলনটি নিয়ে কথা বলতে চাচ্ছি, বাংলা কাব্য পরিচয়। এই সংকলনটি আমার কাছে ছিল না। মজার ব্যাপার হলো, আমি কিছুদিন আগে একটি পিডিএফ ভার্সন পাই। সেই পিডিএফ ভার্সন থেকে কম্পিউটার থেকে প্রিন্ট করে আমি বইটি নিজে নিজে বাছাই করে এই অবস্থা করেছি। তার মানে বইটি এখন আমার হাতে আছে। বাংলা কাব্য পরিচয়। রবীন্দ্রনাথের বয়স যখন 77 বছর, তখন তিনি এই সংকলনটি করেন। রবীন্দ্রনাথের বয়স 77 বছর মানে 1938 সালে, উনি 61 সালে জন্মগ্রহণ করেছেন, তো 70-এ 1931 হয়, আর সাথে 7 যোগ করেন, 1938 সালে সংকলনটি হয়। তার মানে উনি 41 সালে মারা গেছেন। ওনার মৃত্যুর মাত্র 3 বছর আগে সংকলনটি হয়। এই সংকলনের বিশেষত্ব কি? এই সংকলনের প্রধান বিশেষত্ব হলো, তিনি ওই সময়ে যারা পরিচিত কবি তাদের মোটামুটি সবার কবিতাই রেখেছিলেন, এবং তিনি আলাওল থেকে শুরু করেছিলেন। তিনি ভূমিকায় বলতে চেয়েছেন যে তখন 1938 সালের ওই সময়টিতে যে আধুনিক বাংলা কবিতা বা কবিতার গদ্য রীতি যেটা চলছে, এটি পশ্চিমা, এবং কেউ কেউ তা নিয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করছেন। তিনি খুব চমৎকার একটা উদাহরণ দিয়েছেন যে আলু বিদেশ থেকে এলেও এখন আমাদের দেশীয় উৎপাদনে আলু কিন্তু আমরা খুব পছন্দ করছি। খুব মজার ব্যাপার। কবিতার ক্ষেত্রে একটু অন্যরকম একটি উদাহরণ হয়, কিন্তু তিনি কিছুটা হাস্যরস রেখেছিলেন সেখানে। আমি একটু পড়ে শোনাই। এই প্রসঙ্গে একটা কথা বলা দরকার, সম্প্রতি বাংলা সাহিত্যে গদ্যরীতির কাব্য দেখা দিয়েছে। এটাকে অনধিকার প্রবেশ বলে রুখে দাঁড়াবার কোনো আইন নেই। যেমনি প্রাণের রাজ্যে, তেমনি সাহিত্য ও কলা সৃষ্টিতে টিকে থাকার দ্বারাই তার অধিকার স্বপ্রমাণ হয়। পুরাতন ও নতুন শাস্ত্রকাব্য দ্বারা নয়, অভ্যাস দিয়ে ঘেরা স্বাদবোধের দ্বারাও নয়। অমিতাক্ষর ছন্দ যেমন তার জ্যোতিভাগের অমিতি এবং মিলের অভাব সত্ত্বেও কাব্যের পংক্তিতে চলে গেছে, গদ্য কাব্য যে তেমন চলবে না, কারো মুখের কথায় তার স্থির সিদ্ধান্ত হবে না। তিনি যেহেতু বলছেন অধিকারের প্রমাণ কি করে হয়? টিকে থাকা দ্বারাই অধিকারের স্বপ্রমাণ হয়। দেখুন, সেই
টিকে কিন্তু গিয়েছে, সেই গদ্যরীতিটা যথেষ্ট টিকে গিয়েছে। তপন তুমি দেখছো, ধন্যবাদ। আমার বন্ধু তপন বাগচি, আমাদের সময়ের বিখ্যাত লেখক, চিন্তাবিদ, গবেষক, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত। তোমার সাথে এটা নিয়ে গতকাল একটু কথা হচ্ছিল। তো রবীন্দ্রনাথ এই সংকলনটি শুরু করেছেন আলাওল থেকে। আলাওলের একটি কবিতা, তারপরে কৃত্তিবাস ওঝা, কাশিরাম দাস, কবিকিঙ্কর মুকুন্দরাম চক্রবর্তী, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞান দাস, গোবিন্দ দাস, বলরাম দাস, যাদবেন্দ্র, রসময় দাস, শেখর, উদ্ভব দাস। এই নামগুলি শুনলে কিন্তু একটা জিনিস আমার মনে আসে, যেটা যে তিনি এই সংকলনটিকে সমৃদ্ধ করতে চেয়েছেন ঠিক মধ্যযুগ থেকে শুরু করে কবিতা নিয়ে একেবারে শেষ পর্যন্ত আমাদের জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, বুদ্ধদেব বসু, হ্যাঁ, একেবারে এই দিকটায় চলে এসছেন। মৈত্রী দেবীর কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে একটা দীর্ঘ উপন্যাস লিখেছেন নহন্যেতে। তো রবীন্দ্রনাথকে নিয়ে একজাক্টলি নয়, কিন্তু ওই নহন্যের চরিত্রের মধ্যে রবীন্দ্রনাথের দীর্ঘ বর্ণনা রয়েছে এবং রবীন্দ্রনাথকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন তিনি। ওখানে রবীন্দ্রনাথ তার বাড়িতে আসতেন। সঞ্জয় ভট্টাচার্য, একেবারে মহিউদ্দিন নামে শেষ কবি, প্রথম কবি আলাওল, শেষ কবি মহিউদ্দিন। খুব ইন্টারেস্টিং। একজন যদিও ধর্মীয় ভাবে ব্যাপারটি ওইভাবে সাহিত্যে আসে না, একজন মুসলমান কবিকে দিয়ে শুরু, একজন মুসলমান কবিকে দিয়ে শেষ। তবে মহিউদ্দিন নামে কোনো কবির কথা আমি আগে জানতাম না। সুফি মোতাহার হোসেন আছেন। তো এখানে এই সংকলনে আমি খুঁজে দেখলাম 11 জন নারী কবির কবিতা আছে। এখানে কিন্তু রবীন্দ্রনাথ যথেষ্ট সমৃদ্ধ, যে নারীদের এই সংকলনে স্থান দেওয়া। আমি জানি না আমি যে 20 শতকের বাংলা কবিতা করেছি সেখানে 11 জন আছেন কিনা, আমাকে দেখতে হবে। 20 শতকের বাংলা কবিতা অবশ্য আমি রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করেছি। বেশ কিছু নারী কবি আছেন, তবে আমি ওখানে আধুনিক কবিতার উপরে বেশি জোর দিয়েছি। বুদ্ধদেব বসু যেটা করেছিলেন, তিনিও আধুনিক কবিতার উপরে, আধুনিক বাংলা কবিতা জোর দিয়েছিলেন। তিনি সম্ভবত রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করেছিলেন। আমি কবিতার ভিতরে যাব, কাজী নজরুল ইসলামের কবিতা। কিন্তু কাজী নজরুল ইসলাম যে কবিতাগুলি নিয়েছেন, দেখবো এবার জগৎটাকে, সিন্ধু, পৌষ। সিন্ধু খুব বিখ্যাত কবিতা, পৌষ, দেখবো এবার জগৎটাকে অনেকটা তরুণদের জন্য লেখা। ঠিক আমি বুঝে উঠতে পারিনি যে বিদ্রোহী কবিতাটি কেন উনি এই সংকলনে নেননি। তা উনি একটা কথা এখানে বলেছেন যে উনি ডেলিভারেটলি গদ্যরূপী কবিতাগুলিকে এই সংকলন থেকে একটু দূরে রাখার চেষ্টা করেছেন, তার মানে অন্তমিল বহির্ভূত। তবে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আমার মনে হয় যে রবীন্দ্রনাথকে ভেঙে বেরিয়ে এসে আধুনিক কবিতার গোড়াপত্তন করেছে। বলবীর চির উন্নতম শির নিহারি নত শির শিখর হিমাদ্রি। এখানে যদিও মাত্রাবৃত্তের 6 মাত্রায় লেখা, কিন্তু যে এর আগের কবিতাগুলিতে যেমন হতো যে পর্ব, প্রথম লাইনে যে কয়টা পর্ব থাকবে, দ্বিতীয় লাইনে সেটা থাকবে, এখান থেকে ভেঙে বেরিয়ে এসে অনেকটা ফ্রি ভার্স স্টাইলে চলে আসেন। তারপরে সৃষ্টি শিখর উল্লাসে কবিতাও একই অবস্থা। এই জায়গা থেকে আমার মনে হয় যে আধুনিক কবিতা যে পর্ব ভাঙা যায়, যে ছোট বড় লাইন করি আমরা এখন, এই ব্যাপারটা
খুবই ইন্টারেস্টিং ভাবে চলে আসছে, এবং সেই কৃতিত্ব আমি নজরুলকে দেব। আমার ধারণা যে 1938 সালে যেহেতু বইটি করা হয়েছে, নজরুলের এই কবিতাটি থাকলে ভালোই হতো। কালকে আমি বইটা দেখছিলাম, মহিতলাল মজুমদারের বেশ কয়েকটা কবিতা রয়েছে এখানে, 3টি কবিতা এবং দীর্ঘ দীর্ঘ কবিতা। গোলাম মোস্তফার একটা মজার ব্যাপার যে গোলাম মোস্তফার 255 আচ্ছা আমি একটু যাই। যারা এখন দেখছেন তাদের বলি যে আমি রবীন্দ্রনাথের কাব্য সংকলন করা বাংলা কবিতার সংকলন আধুনিক কাব্য পরিচয় এটা নিয়ে কথা বলছি। এটা আমার নিজের হাতে বাধাই করা, কারণ আমার কাছে এটা ছিল না। 255 আমি কেন গোলাম মোস্তফার এখানে যাচ্ছি আমি একটু সেটি গেলেই বুঝতে পারবেন। আমার একেবারেই জানা ছিল না যে এই লাইনটি কিশোর নামে তার যে কবিতাটি এখানে নেওয়া হয়েছে, এখানে একটি লাইন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। এই লাইনটি কিন্তু আমরা খুব ব্যবহার করি এবং এটি গোলাম মোস্তফার লাইন, এটা আমার জানা ছিল না। তো এই সংকলনটা হাতে পেয়ে এটা শিখলাম যে এটা তার লাইন। আমি দেখি জীবনানন্দের সত্যেন্দ্রনাথ দত্তের দেখা যাচ্ছে চম্পা, গান্ধীজি, জাতির মাতি, 3টা ছড়া রয়েছে, ছড়া কবিতা। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, এক পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। এটা বোধহয় কোনো পাঠ্য ছিল কোথাও, আমার কাছে মনে পড়ছে, আমার এখন মনে পড়ছে। দেখি জীবনানন্দের কি কবিতা আছে এখানে। জীবনানন্দ দাশ মৃত্যুর আগে একটি কবিতা নেওয়া হয়েছে, জীবনানন্দ দাশের মৃত্যুর আগে। আমরা জানি যে রবীন্দ্রনাথ জীবনানন্দকে প্রশংসা করেছিলেন তার প্রথম বইটি পড়ে, কিন্তু ওই প্রথম বই থেকে উনি একটি কবিতা নিয়েছেন মৃত্যুর আগে। এটা 1938 সালে করলে এই বইটা, তখন আমাদের আধুনিক কবিরা কিন্তু সবাই তাদের নিজ নিজ কাজের শীর্ষে অবস্থান করছিলেন। যদিও পরবর্তীতে আরো অনেক কবিতাই লিখেছেন। বুদ্ধদেব বসুর সবচেয়ে ভালো বইটা এসছে আরো পরে, যে আধার আলোর অধিক। কিন্তু জীবনানন্দের তো বেশ কিছু বই, তখন আরো 3-4টা বই বেরিয়ে গিয়েছিল আমার ধারণা। একটি কবিতা তিনি নিয়েছেন। সুধীন্দ্রনাথ দত্তের 2টি কবিতা, নবীন লেখনী, শ্রাবণ বন্যা। আমি কেন এখানে জোর দিচ্ছি যে আমাদের 30-এর দশকটাই কিন্তু আমরা যারা পরবর্তীতে কবিতা লিখতে আসলাম, যারা 40, 50, 60, 70, 80, আমি 90-এর, তারা কিন্তু এই 30-এর দশককেই বেশি গুরুত্ব দিয়েছি। 30-এর দশকের কবিদের এই 5 কবি যাদের আমরা পঞ্চ পাণ্ডব বলি, এদের কবিতা কিন্তু আমাদের অনেকটাই বলা যায় যে ভিত্তিভূমি আধুনিক কবিতার। যে আমরা যেমন বুদ্ধদেব বসুর যে আধার আলোর অধিকে যে ভাষা প্রয়োগ করেছেন তিনি,
যে ভাষা প্রয়োগ করেছেন তিনি, সেটি আমার ধারণা, আমার এবং আমি সম্প্রতি একটি প্রবন্ধ লিখেছি, যে এই ভাষা কিন্তু পরবর্তীতে এক্সটেন্ডেড হয়েছে। আজকে যে ভাষায় আমরা কথ্য ভাষায় কবিতা লিখি, যে ঠিক ওই বইয়ের, এটা জেনে বা না জেনে, ধরুন রবীন্দ্রনাথ যে ভাষায় কবিতা লিখতেন ওই ভাষায় আমি বা এই সময় কবিতা লেখা সম্ভব নয়, তার ভাষা আলাদা। নজরুলের ভাষায় লেখা সম্ভব নয়, জীবনানন্দের ভাষায়, সাধু চলতি ভাষায় সম্ভব নয়। ফলত ওইটা যে আধার আলোর অধিক বইটাতে যে ভাষা প্রয়োগ তিনি করেছেন, সেটি আমি এক্সটেন্সিভলি ওখানে দেখিয়েছি। সেটি আমরা যিশু কি পরোপকারী তোমরা ভাবো, এই ধারণার যে ভাষা প্রয়োগ আজকে আমরা যেটা করছি। আমি বইটা আমি একটু পড়েই শোনাই কবিতাটি, যেহেতু বললাম। এক সেকেন্ড। আমার আর একটা সুবিধা আছে যে আমি যেহেতু একটি সংকলন করেছি 20 শতকের বাংলা কবিতা, এখানে আমি যে কবিতাগুলি মনে করি গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের জন্য, পরবর্তী জেনারেশনের পাঠকদের জন্য, সেই কবিতাগুলি এখানে সংকলিত করা হয়েছে। জীবন দাস, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, বলছিলাম বুদ্ধদেব বসুর যে আধার আলোর অধিক, শীতরাত্রির প্রার্থনা, রাত তিনটের সনেট, যে কবিতাটি আমি আসলে একটু উদ্ধৃতি করার চেষ্টা করছিলাম, সেটি হলো: শুধু তাই পবিত্র যা ব্যক্তিগত, গভীর সন্ধ্যায় নরম আচ্ছন্ন আলো, হলদে ম্লান বইয়ের পাতার লোকানো নক্ষত্র ঘিরে আকাশের মতো অন্ধকার, অথবা অত্তর চিঠি, মধ্যরাতে লাজুক তন্দ্রায় দূরের বন্ধুকে লেখা। যিশু কি পরোপকারী ছিলেন তোমরা ভাবো, নাকি বুদ্ধ কোনো সমিতির মাননীয় বাচাল পরিশ্রমী অশীতির মোহগ্রস্ত সভাপতি, উদ্ধারের সত্ত্বাধিকারী, ব্যতিব্যস্ত পাণ্ডাদের জগৎঝম্প চামর পাহারা, এড়িয়ে আছেন তারা উদাসীন শান্ত ছন্ন ছাড়া। তাই বলি জগতরে ছেড়ে দাও, যাক সে যেখানে যাবে, হও ক্ষীণ অলক্ষ্য দুর্গম আর পুলকে বধির, যেসব খবর নিয়ে সেবকেরা উৎসাহে অধীর, আধ ঘন্টা নারীর আলস্যে তার ঢের বেশি পাবো। এই যে ভাষা, এই ভাষার কথা বলছি, যে সেটি হয়তো ওই সময় রবীন্দ্রনাথ ওইভাবে লক্ষ্য করেন, বা পরবর্তীতে যে এই ভাষাটি যে কাব্য ভাষা হয়ে উঠবে আমাদের জন্য, এটা খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। দেখি আরেকটু, যেহেতু রবীন্দ্রনাথের সংকলন নিয়ে কথা বলছি, আরেকটু এগাই। আমি আলাওলের একটা কবিতার প্রথম একটি কবিতাই আছে, পড়তে গিয়ে: একের কর্তব্য আনে করিতে না পারে। খুব এই চমৎকার একটা পেলাম কালকে পড়তে গিয়ে। একের কর্তব্য আনে করিতে না পারে, মানে একের কর্তব্য অন্যকে আনে লেখা হয়েছে। কি অসাধারণ একটা ব্যবহার কালকে পড়তে গিয়ে পেলাম। তো এই ধরনের সংকলনের গুরুত্ব অপরিসীম এই কারণে, প্রথমত এটি রবীন্দ্রনাথের করা, এর আর্কাইভ ভ্যালু, এর ঐতিহাসিক ভ্যালু বিশাল। কারণ রবীন্দ্রনাথ তো আমাদের ভাষার মহিরুহ। আজকে পৃথিবীর যে দেশেই যাই না কেন, আমাকে পরিচয় দিতে হয় যে আমি রবীন্দ্রনাথের ভাষার কবি। টেগোর ছাড়া বাংলা ভাষার কেউ পরিচিতি পাননি পৃথিবীর অন্য ভাষায় বা অন্য জায়গায়। এটি একটি সত্য কথা, কেউ মানেন বা না মানেন। অন্যদিকে যে অসংখ্য কবিতা রয়েছে, অনেক কবিরই স্বাদ পাওয়া যায়। যেমন কোনো কোনো কবিকে হয়তো পড়াই হয় না একটি সংকলন হাতে না আসলে। প্রমথ বিশিকে আমি জানি না আজকে কে কবিতায় পড়বেন, কিন্তু তারপরে রবীন্দ্রনাথ 2-4টা কবিতা নিয়েছেন, পড়ে দেখা যায়। আসলে আমি বিশেষত 2-1 নারী কবির কবিতার কথা বলবো। প্রিয়ম্বদা দেবী, রবীন্দ্রনাথের খুব
কাছের মানুষ ছিলেন। কাল তো তপন আমার কথায় কথায় বললেন, আমার জানা ছিল না যে ভুল করে রবীন্দ্রনাথ নাকি তার কবিতাকে নিজের কবিতা ভেবে ফেলেছিলেন। তো এর আগে আমার প্রিয়ম্বদা দেবীর কবিতা পড়া হয়নি। 165। খুব মজার ব্যাপার যে রবীন্দ্রনাথের যে কাব্যিক দক্ষতা, এটা কিন্তু প্রিয়ম্বদা দেবী বেশ ধরে ফেলেছিলেন। কবিতা দুটি পড়ে আমার মনে হলো, তোমায় পারি না ধরিতে, পারি না ধরিতে, মনেতে মিশায়ে আপনা করিতে, ওরে আকাশের আলো, তোমায় পারি না ধরিতে, পারি না ধরিতে, যতই বাসি না ভালো, তোমায় পারি না বাঁধিতে, পারি না বাঁধিতে, নিত্য নবীন ছন্দে গাথিতে, ওরে মোর ভালোবাসা, তোমায় পারি না বাঁধিতে, ভাবে রূপ দিতে, যেমন নাহিক ভাষা। এই সংকলনে সবচেয়ে বেশি কবিতা রয়েছে রবীন্দ্রনাথের, এবং সেটি স্বাভাবিক। এই সময় তো রবীন্দ্রনাথের থেকে বড় কবি কেউ ছিলেন না, বা এখনো আমি যদি মনে করি যে বাংলা ভাষায় জীবনানন্দ সর্বকালের সেরা কবি, তারপরেও রবীন্দ্রনাথ যে নানা দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যেভাবে বিশ্ব জয় করেছেন, সেভাবে তো আর কেউ করতে পারে নাই। রবীন্দ্রনাথের এই সংকলনে 17টি কবিতা রয়েছে, এবং কাছাকাছি কার কবিতা রয়েছে, কাছাকাছি মাইকেল মধুসূদন দত্তের 1, 2, 3, 4, 5, 6টা কবিতা, 6টাই বোধহয় এর পরের সর্বোচ্চ। তো রবীন্দ্রনাথের যে 17টি কবিতা আছে, সেই 17টি কবিতা এবার ফেরাও মোরে, দুঃসময়, দেবতার গ্রাস, সুপ্রভাত, হতভাগ্যের গান, হিমালয়, কল্যাণী, বীর পুরুষ, অনাবশ্যক, বলাকা, হারিয়ে যাওয়া, শিশুর জীবন, সত্যেন্দ্রনাথ দত্তকে নিয়ে যে কবিতা লিখেছেন সেটা, সবলা, প্রশ্ন, নতুন কাল, প্রণতি। প্রশ্ন নামে কিন্তু রবীন্দ্রনাথ 2টো কবিতা আছে। এটা কোন প্রশ্ন? যুগে যুগে পাঠিয়েছেন সেটা 150। আমি একটু তুলনামূলক আলোচনাও করব এখানে, কারণ এক একজনের 150। হ্যাঁ, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে, এটা বেশ বিখ্যাত। এই কবিতাটি আমি বাল্যকালে মুখস্থ করেছিলাম, মুখস্থ করে আবৃত্তি করতাম। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছে ভালো, শেষ লাইনটা দেখুন। খুব মজার যে এখানে তিনি কিন্তু 2 বিঘা জমি নেননি। উনি নিজের কবিতা নিতে গিয়ে নির্ঝরে স্বপ্নভঙ্গ নেননি। কিন্তু খুবই ইন্টারেস্টিং, দেখি আমি রবীন্দ্রনাথের কয়টা কবিতা নিয়েছি এই সংকলনে, সম্ভবত 11 এরকম হবে। রবীন্দ্রনাথকে দিয়ে শুরু আমি বলেছি, বিশ্ব থেকে বাংলা কবিতা। এক গায়ে, শিশুতীর্থ, আমি, মরণ, নির্ঝরে স্বপ্নভঙ্গ, বর্ষার দিনে, সোনার তরী, 2 বিঘা জমি, সন্ধ্যা প্রভাত, পথের বাঁধন। একটাও মেলে নেই রবীন্দ্রনাথ নিজে যেগুলো নিয়েছেন তার সাথে। আমি একবার শিবনারায়ণ রায়কে বলেছিলাম যে আপনি তার শ্রেষ্ঠ কবিতা যখন বেরোয়, শিবনারায়ণ রায় খুব বেশি কবিতা লেখেন নাই, আপনি আপনার শ্রেষ্ঠ কবিতা, আপনার সবচেয়ে ভালো কবিতাটি নেননি। তা বললেন সবচেয়ে ভালো কবিতাটি কোনটি? আমি বললাম যে কণিকা সরকারকে তুমি। আচ্ছা, এটি ভালো কবিতা আমি কেন বলছি? 204, যেহেতু কথায় কথা আসলো, আমি শিবনারায়ণ রায়ের কবিতাটি পড়ব। 204। অনেক সময়
নিজের সংকলন করতে গেলে নিজের কবিতাগুলি, আমি বলছি না রবীন্দ্রনাথ যেগুলি নিয়েছেন সেগুলি ভালো নয়, কিন্তু বাছাইয়ে কিছু পক্ষপাতিত্ব থাকে, নিজের কবিতার প্রতি নিজের কিছু পক্ষপাত থাকে। শিবনারায়ণ রায়ের কণিকা সরকারকে তুমি, এই কবিতাটি তার শ্রেষ্ঠ কবিতা সংকলনে নিজেই নেননি। কণিকা সরকারকে তুমি বলেছিলে কালীকৃষ্ণ সকৌতুক স্নেহে জিজ্ঞাসা দপ্তরে দেখি কাজকর্ম শেষ করে রাত 10টায় টেবিলের 3 দিকে 3টি চেয়ারে 3 বুড়ো মদ খায়। শুনে রাগ হয়েছিল, আমাদের তুমি বুড়ো বলার কে হে? সনেট কিন্তু 50 বছর হলো আমাদের বন্ধুতার, শেকড় ছড়ানো স্তরে স্তরে স্মৃতির জমিতে, মধ্যে তার গেছে 22 বছর দূর দূর দেশে, কখনো মেক্সিকো, কখনো বা সেওল শহর, তন্নি ইয়ারার তীরে, মেলবোর্ন, অডিসির কি বা তুমি জানো। অবশেষে ইথাকায় ফিরি, দেখি একে একে নিভেছে দেউটি, পিঙ্গল যৌবন ছিল দুঃসাহসী ভালোবাসা, ঝড়ে ডানা মেলা কিংবা স্রোতের বিরুদ্ধে সাঁতরানো অভিনয়, রাজনীতি, খেলা, শব্দ আর ভাগ্য নিয়ে আধার করেছে গ্রাস, আছে বন্ধু দুটি, রক্তিম রামের সাথে হয়তোবা মিশে আছে আতুর আভাস, ঋত বসন্তের চোখে কৃষ্ণচূড়া, ধমনীতে কটাল উল্লাস। একেবারে কি বলবো, সার্থক আধুনিক কবিতা। তিনি তার সংকলনে তার শ্রেষ্ঠ কবিতায় নেননি। যাই হোক, ফিরে যাই রবীন্দ্রনাথের সংকলনে। রবীন্দ্রনাথের সংকলনে তার 17টি কবিতা। আচ্ছা, আমি একটু হুমায়ুন আজাদের সংকলনটা দেখব। হুমায়ুন আজাদের আধুনিক বাংলা কবিতা, তিনিও সম্ভবত রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করেছেন। কি রবীন্দ্রনাথকে নিয়েছেন তিনি এখানে, রাখেননি? হুমায়ুন আজাদ জীবনানন্দকে দিয়ে শুরু করেছেন, তিনি আধুনিক বাংলা কবিতায় রবীন্দ্রনাথ বা নজরুলকে রাখেননি। ইন্টারেস্টিং। এটা তার একটা ব্যাখ্যা আছে যে তারা রোমান্টিক কবি, সেটা অবশ্যই রবীন্দ্রনাথ নজরুল রোমান্টিক কবি, এতে আমার নিজের কোনো সন্দেহ নেই। অতএব এটা হুমায়ুন আজাদ এখানে রাখেননি। ঠিক আছে, বুদ্ধদেব বসুর সংকলনটা আমার অন্য রুমে রয়েছে। যাই হোক, আমি খুব আনন্দিত যে শেষ পর্যন্ত আমি রবীন্দ্রনাথের আধুনিক কাব্য পরিচয় সংগ্রহ করতে পেরেছি। আপনাদের যদি কারো দরকার হয় আমাকে বলবেন, আমি পিডিএফ ভার্সনটা আমার কাছে আছে, আমি পাঠিয়ে দেব। তবে আবারও বলে রাখি, পিডিএফ ভার্সন থেকে আমি প্রিন্ট করে নিজেই বাধাই করে বই করেছি, নিজেই বাধাই করেছি। এটা আমার একটা ছিল যে করতে পারি কিনা ইন্টারনেটে দেখে দেখে। বিহারীলাল চক্রবর্তীর বেশ কয়েকটা কবিতা দেখি এখানে, না একটি কবিতা। বিহারীলাল চক্রবর্তী, একসময় শুনতাম যে রবীন্দ্রনাথ নাকি বলছেন যে আমি বিহারীলালের মতো কবি হব, কিন্তু বিহারীলাল হারিয়ে গেছেন। কি চমৎকার যে অনেক সময় ছোটবেলায় অনেক কবি অনেক কিছু ভাবেন, কিন্তু তার কর্ম, তার সৃষ্টিশীলতায় তিনি আবার অনেক দূর পেরিয়ে যান। কেউ কেউ পারেও না। কেউ বাংলা কবিতায় দেখেছি সারা জীবন দিস্তা দিস্তা কবিতা লিখেছে, 70-80টা বই, একটা কবিতাও হয়নি। এরকম কবিও আছেন। আমি আমার এই আলাপ শেষ করি মাইকেল মধুসূদন দত্তের কে দিয়ে। আসলে যদি আমরা বাংলা কবিতার টার্নিং পয়েন্ট হিসেবে ধরি মধ্যযুগের পরে, তাহলে মাইকেল মধুসূদন দত্ত অমিতাক্ষর ছন্দের মাধ্যমে, এটা কিছুটা মিল্টনীয়, তিনি কিন্তু বাংলা কবিতাকে তার মোড় ঘুরিয়ে দিলেন, তার প্রবাহমানতা তৈরি করলেন এবং এতটা বাড়িয়ে দিলেন যে সেটি প্রনিধানযোগ্য। তারপরে আস্তে আস্তে রবীন্দ্রনাথ আসলেন, কাজী নজরুল ইসলাম আসলেন, জীবনানন্দ দাশ আসলেন,
30-এর দশক পেরিয়ে 50-এ শামসুর রহমান আসলেন, আল মাহমুদ, শহীদ কাদরী, এরপরে হুমায়ুন আজাদ। তো এই ধারাবাহিকতাটা রয়ে গেল, এবং যে নতুন নতুন যে বাংলা কবিতায় কাজ হয়েছে এর সূচনা করেছেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। ফলে দেখি মাইকেল মধুসূদন দত্তের কি কি কবিতা এখানে আছে। দ্বারকানাথের প্রতি রুক্মিণী, এটি বেশ বড় কবিতাই, অনেকখানি সম্ভবত নাটক থেকে নেওয়া হয়েছে। তারপরে নীলধ্বজের প্রতি জনা, নোট দিয়ে দিয়েছেন দুটোতেই, এটাও বেশ বড়, অংশ নেওয়া হয়েছে। বসন্ত, বসন্ত একটি গুরুত্বপূর্ণ কবিতা। ফুটিল বকুল 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 কুল কেন লো গোকুলে আজি, ফুটিল বকুল কুল কেন লো গোকুলে আজি, কহতা সজনী, আইলা কি ঋতুরাজ, ধরিলা কি ফুল সাজ, বিলাসে সরণী। মুছিয়া নয়ন জল, চললে সকলে চলো সকলে চল, শুনিব তমাল তলে বেণুর সুরব, আইল বসন্ত যদি আসিবে মাধব। বেশ বড় কবিতা। শন শন শনে শুনো, বহিছে পবন সই গগনে কাননে, হেরি শ্যামা পাই প্রীতি, গাইছে মঙ্গল গীতি বিহঙ্গ মগনে। মধ্যযুগে এটা সুর রয়েছে। কুসুম কেন এত ফুল ফইল সজনী ভরিয়া ডালা। এই কবিতাটি যেহেতু পেয়ে গেলাম, এটিও আর একটি গুরুত্বপূর্ণ কবিতা। দেখুন, এইটা কিন্তু 6 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে লেখা। কেন এত ফুল তুলিলি সজনী ভরিয়া ডালা, 6-6-5। মেঘাবৃত হলে পরে কি রজনী তারার মালা, 6-6-5। আর কি যতনে কুসুম রতনে ব্রজের বালা, 6-6-5। আর কি পরিবে কভু ফুলহার ব্রজ কামিনী, 6-6-5। এই 6-6-5-এর এই দোলাটা কিন্তু পুরোটা চলে আসছে। কবি শেষ লাইনটা আমি পড়ব। কবি মধুবনে পাবে ব্রজাঙ্গনে, এইখানে মায়ের খায়। পাবে ব্রজাঙ্গনে, এখানে 7 মাত্রা এসে যায় মধুসূদনে। এটা তাহলে 6-6-7, 6-7-5। এই ব্যাপারটি আমি লক্ষ্য করেছি। যদিও আমার ধারণা যে আমি যখন বাংলা ছন্দের ধারাবাহিক বিকাশ নামে একটি প্রবন্ধ লিখি, আমার কবিতার ছন্দ বই আছে, তখন এই কবিতাটি আমি তুলে দিয়েছি যে মধুসূদন দত্ত 6 মাত্রার যে চাল, যে চালে রবীন্দ্রনাথ প্রচুর কবিতা লিখেছেন, এবং 6 মাত্রার চালেই রবীন্দ্রনাথ তার শ্রেষ্ঠ কবিতাগুলি লিখেছেন। এই চালটা কিন্তু এই 6-6-6-6-6-2, 6-6-6-2, যেমন 6-6-12-2-14, এই যে ছন্দের যে মাপ, এটি অক্ষরবৃত্ত ছন্দ থেকে উঠে আসছে। মধ্যযুগে পয়ারে লেখা হতো, পয়ারে 12 মাত্রায়। কিন্তু পয়ার যখন লেখা হতো, একটা জিনিস চিন্তা করেন, যদি যুক্তাক্ষর না থাকে তাহলে কিন্তু 6-6-6-2 হয়ে যায়। এই যে পয়ারের পেটের মধ্য থেকে আমাদের মাত্রাবৃত্ত ছন্দের 6 মাত্রাটা উঠে আসছে।
মানে অক্ষরবৃত্তের, আমি সেই জন্য বলি অক্ষরবৃত্তের পেটের ভিতর থেকে মাত্রাবৃত্ত ছন্দ উঠে আসছে, কিন্তু এটি পরিপুষ্টি হতে কিন্তু রবীন্দ্রনাথ পর্যন্ত যেতে হয়েছে। এখানে এর আগে বিহারীলালের কথা বললাম, মধুসূদন দত্ত এবং বিহারীলাল পর্যন্ত যে 6 চালে লেখা হতো, কোথাও কোথাও কিছু না কিছু ত্রুটি আমি দেখেছি। এই যেমন হঠাৎ করে একটা শব্দ, এই যেমন ব্রজাঙ্গনে, পাবে ব্রজাঙ্গনে, এখানে 7 মাত্রা এসে যাচ্ছে, এই ব্যাপারটি থাকতো। কিন্তু রবীন্দ্রনাথ এক সময় এইটা থেকে নিজে বেরিয়ে এসে এই 6 মাত্রার চালটা একটা অসাধারণ সৃষ্টি করে দিলেন, যেটা পরবর্তীতে নিজেই প্রচুর কবিতা লিখছেন। এবং নজরুলের যে কবিতা বলছি, যে আধুনিক কবিতার গোড়াবর্তন হতো না, দেরি হতো হয়তো, বিদ্রোহী কিন্তু 6 চালে লেখা। যাই হোক, শেষ কবিতাটি পড়ি এখান থেকে, মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ। আপনারা জানেন এটি একটি সনেট। অনেকেই বলে থাকে সনেটের জনক মধুসূদন দত্ত। খুবই ভুল কথা। সনেটের জনক হলেন লেন্টিলো। উনি সিসিলিয়ান কবি, এবং সিসিলিয়ান কবি তিনি এতটা বিখ্যাত হননি যেটা পেট্রার্ক হয়েছিলেন, ইটালিয়ান। পেট্রার্ক ওই ধারায় প্রচুর সনেট লেখেন। সেই ধারাটি হলো 8 সাথে স্তবক বিন্যাস এবং অন্তমিল, যেটি এ বি বি এ সিডি সিডি সিডি, অথবা এই পরের সিডি ই সিডি, পরের যে 6 এটিও তিনি প্রচুর কবিতা লেখেন। এরপরে শেক্সপিয়ার একটি ধারা নিয়ে আসলেন, সেটা ইংলিশ ধারা বা শেক্সপিয়ারিয়ান ধারা বলে। সেটিও 8-6 বিন্যাস, কিন্তু শেক্সপিয়ার অল্টারনেট লাইনে মিল আনলেন। সনেটের মিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এ বি সিডি সিডি ইএফ জিজি, এই যে জিজি শেষের দুটো পরপর মিল, কারণ 14টা তখন আর অল্টারনেট করা যাচ্ছে না, 12 পর্যন্ত অল্টারনেট করা যায়, 14 একের পর এক, মানে 13-র পরে 14 মিল থাকতেই হবে। এইটাকে বলা হয় শেক্সপিয়ারিয়ান কাপলেট। এটা দেখলেই শেক্সপিয়ারে বোঝা যায়। ফলত মধুসূদন দত্ত যেটা করলেন সেটি হলো বাংলা ভাষায় সনেটকে নিয়ে আসলেন। তবে পরিপূর্ণ তিনি শেক্সপিয়ারিয়ান ধারায় সনেট লেখেন নাই, মধুসূদন দত্ত লিখেছেন পেট্রার্কান ধারায় লেখার চেষ্টা করেছেন। এবং আমি হিসাব করে দেখেছি উনি 3টি পরিপুষ্টভাবে অন্তমিল ঠিক রেখে সনেট লিখেছেন। মানে ওই আবার কখনো কখনো উনি ওনার মতো করে অন্তমিল দিয়েছেন। কপোতাক্ষ নদেও উনি অন্তমিল দিয়েছেন আর কি, মানে ওই ধারায় পড়ে না, দিয়েছেন নিজের মতো করে, কিন্তু সেটা কোনো ধারায় পড়েনি। উনি সনেটের জনক নন। সনেটের জনক সেই হিসেবে গিয়োকোমো লেন্টিলো, সিসিলিয়ান কবি, উনি বাংলা সনেটের জনক, সেটা আমরা বলতে পারি। যাই হোক, আমি একটু বলে রাখি, আমি কিন্তু সনেটের একটা নতুন ধারা আবিষ্কার করেছি, যেটা 7 সাথে স্তবক বিন্যাস। আপনারা যদি পড়ে থাকেন স্বতন্ত্র সনেট, 8-6 এই ইয়েটা বাদ দিয়ে আমি 7 সাথে করেছি, এবং তার অন্তমিল ABCD ABC EFGD EFG। আমি 227টা সনেট লিখেছি এই ধারায়। বাংলায় তো বেশ কয়েকটা সংস্করণ হয়েছে, ইংরেজিতেও 2টো সংস্করণ হয়েছে। ইংরেজিতে 26টি সনেটের একটা বই আমেরিকা থেকে বেরিয়েছে, এবং অতি সম্প্রতি 100টি সনেটে, যেটি আমি অনুবাদ করেছি ধারাটা ঠিক রেখে, অতি সম্প্রতি উড়িষ্যা থেকে 100 স্বতন্ত্র সনেট একটা বই বেরিয়েছে। আমি দুঃখিত, আমার কথাটা বলতে হলো। আমি যেহেতু সনেটের কথা উঠলো, কারণ এই বিশাল বিশাল কবিদের পরে আমার নিজের কথা বলাটা কোনো অবস্থাতে যুক্তিসঙ্গত না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কপোতাক্ষ নদ যেটা আমরা পড়ি, এটা সম্ভবত কপোতাক্ষ নামে আগে ছিল কিনা জানি না, এখানে উনি কপোতাক্ষ শিরোনামে নিয়েছেন। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে, জোড়াই কান আমি ভ্রান্তির ছলনে।
বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে, বঙ্গজ জনের কানে শখে সখারিতে। নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। বন্ধুরা, তাহলে আজকের আলোচনাটি এখানে শেষ করা যাক। আমি অনেকদিন পরে লাইভে এলাম। এর আগে লাইভ করেছিলাম আমার পুলিশ বন্ধু অনুবাদক ক্যাটারজিনা জর্জিউর বাসা থেকে, গ্রামের বাড়ি থেকে, পটাশনিয়া। এরপরে ভারত ঘুরে এলাম, ভারতের উড়িষ্যাতে কবিতা উৎসব, তারপরে কলকাতায় গিয়েছিলাম। যাই হোক, প্রায় 2 মাস পরে লাইভে এলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার এই বক্তব্য শুনলেন, ঠিক আমার বক্তব্য নয়, বাংলা কাব্য পরিচয় রবীন্দ্রনাথের সংকলন নিয়ে আলোচনা করেছি, কিছু কথা বলেছি। যারা শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে নিউ ইয়র্ক থেকে, আমার নিজের বাসা থেকে, নিজের বইয়ের আড়ত থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন।